মাত্র 15 মাসেই বাজছে ট্রাম্পের বিদায় ঘণ্টা। ইরানে হামলা চালিয়ে কি নিজের মহাবিপদ ডেকে আনলেন মার্কিন প্রেসিডেন্ট? চুক্তি ছাড়াই ইরানের ইউরেনিয়াম নেয়ার ফন্দি ট্রাম্পের। লেবাননে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের। ফুটবল বিশ্বকাপে মাঠ কাঁপাচ্ছে ট্যাকো টরেন্টোর পুতিন। বিশ্বকাপকে সামনে রেখে নামি দামি বাবুর্চিদের এ কেমন যুদ্ধ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। জনপ্রিয়তার আকাশ ছোঁয়া রেকর্ড নিয়ে দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মাত্র 15 মাসের ব্যবধানে সেই ট্রাম্পই এখন মার্কিন ইতিহাসের অন্যতম অজনপ্রিয় প্রেসিডেন্ট। কিভাবে ঘটল এই নজিরবিহীন পতন? খামখেয়ালি শুল্ক নীতি আর ইরানের সঙ্গে বিতর্কিত যুদ্ধ তার জন্য কাল হয়েছে। জনমত জরিপে ট্রাম্পের সমর্থন এখন মাত্র 35% ঠেকেছে। এই তীব্র অজনপ্রিয়তা কি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় ডেকে আনবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মাত্র 15 মাসের ব্যবধানে জনপ্রিয়তার চূড়া থেকে হোঁচট খেয়ে এখন মার্কিন ইতিহাসের অন্যতম অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার গল্পটা আটকে গেছে পতনের চোরাবালিতে। সাম্প্রতিক এক জনমত জরিপে ট্রাম্পের সমর্থন এসে ঠেকেছে কেবল 35%। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি 100 জন ভোটারের মধ্যে 75 জনই চান ট্রাম্প যেন দায়িত্ব থেকে সরে যান। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের এমন চরম ভরাডুবি খুব একটা দেখা যায়নি। আর এই ধাক্কা পুরো রিপাবলিকান পার্টিকে দাঁড় করিয়ে দিয়েছে অনিশ্চিত এক বিপদের মুখে। দ্বিতীয়বার ক্ষমতায় বসার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় প্রথম চির ধরে। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই ক্যাপিটাল হিলের দাঙ্গাকারীদের ঢালাও ক্ষমা এবং সরকারি খরচ কমানোর নামে খামখেয়ালি কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয় তার চমকে দেয়া কার্যক্রম। সাধারণ মানুষ এসব আকস্মিক ও একরোখা সিদ্ধান্তগুলো সহজে মেনে নিতে পারেনি। ফলে নতুন সরকারের প্রতি মানুষের যে প্রাথমিক ভরসা ছিল তা চোখের পলকে হাওয়া হয়ে যায়। বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের একের পর এক একগুঁয়েমি সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পুরো বিশ্বের বিরুদ্ধে একতরফা বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে তিনি যে বাড়তি ট্যাক্স বা শুল্ক নীতি চাপিয়ে দিয়েছিলেন তা খোদ নিজ দেশের মানুষের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসে। এর সাথে যোগ হয় অভিবাসী ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার ও বাড়াবাড়ির ঘটনা। ট্রাম্প সরকারের এসব আক্রমণাত্মক ও নিষ্ঠুর আচরণ জনগণের ক্ষোভকে আরও উস্কে দেয়। এছাড়াও নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানিয়েছিলেন নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না তিনি। এমনকি জিরো মুসলিম কিলিং ছিল তার প্রতিশ্রুতির একটি অংশ। সে কারণে বাড়তি মুসলিম ভোটও পেয়েছিলেন তিনি। অথচ নিজের কোনো কথাই রাখেননি ট্রাম্প। সবচেয়ে বড় আঘাতটি আসে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর। ইসরায়েলের পক্ষ নিয়ে এই সংঘাতে ওয়াশিংটনের জড়িয়ে পড়ার বিষয়টিকে অধিকাংশ আমেরিকান একটি ঐতিহাসিক ভুল হিসেবেই দেখছে। যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। তার নিজ দেশের মানুষ যখন বাজারে গিয়ে জিনিসপত্রের চড়া দামের চাপে দিশেহারা, ট্রাম্প তখন ব্যস্ত বাইরের যুদ্ধ নিয়ে। খোদ মার্কিন নাগরিকদের আসল কষ্টকে পাত্তা না দিয়ে খামখেয়ালিভাবে দেশ চালানোই ট্রাম্পের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমেরিকার বেশিরভাগ মানুষের বিশ্বাস দেশ চালানোর যোগ্যতা ও মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন ট্রাম্প। মার্কিন ইতিহাস বলছে প্রেসিডেন্টের এমন অজনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে যে কোনো নির্বাচনে পুরো দলের বড় পরাজয় ডেকে আনে। 2026 সালে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাই ট্রাম্পের একগুঁয়েমি আর ব্যর্থতার চড়া মাশুল দিতে হতে পারে পুরো রিপাবলিকান পার্টিকে। এখন থেকেই পাওয়া যাচ্ছে এর স্পষ্ট আভাস। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে কোনো চুক্তির প্রয়োজন নেই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতিতে রাজি হবার পরও ইসরায়েলি সেনারা লেবাননে হামলা অব্যাহত রাখায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। আর লেবাননে হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইসরায়েলের একগুঁয়ে বর্বর আচরণে কি আবারও মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। লেবাননে চলমান আগ্রাসনের জেরে ইরানের সাথে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় এখন ইসরায়েলকে থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়ে লেবানন থেকে সেনা সরিয়ে নেয়াতে ব্যর্থ হওয়ার পর সমঝোতার উদ্দেশ্যে ওয়াশিংটনে ডেকেছিলেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধি দলকে।
তবে সে চেষ্টাও কোনো কাজে এলো না। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতিতে রাজি হলেও হামলা বন্ধ করেনি ইসরায়েলি সেনারা। আর এতে ক্ষুব্ধ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম যুদ্ধবিরতি চুক্তিকে একটি প্রহসন বলে উপহাস করে সতর্ক করেছেন, যতদিন ইসরায়েলি সেনারা লেবাননে বোমা হামলা অব্যাহত রাখবে ততদিন উত্তর ইসরায়েলও হিজবুল্লাহর লক্ষ্যবস্তু হয়ে থাকবে। আর লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে না নেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না বলে হুঁশিয়ার করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। এতে কমে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনা বন্ধ থাকার বিষয়টি জানানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করেছেন আলোচনা চলছে এবং ভালো অগ্রগতিও হচ্ছে। ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখার উদ্দেশ্য নিয়ে বারবার আলোচনার ডাক দেয়া ট্রাম্প এবার বললেন ভিন্ন কথা। কোনো চুক্তি না করেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার ক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন। তবে এমন কিছু করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা ইরানের ইউরেনিয়াম এখনই পেতে পারি। আমার মনে হয় না আমরা সেটা চাইলে তারা আমাদের আটকাতে পারবে, কিন্তু তার কোনো কারণও নেই। আমাদের ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই, আমরা এটা এনে ধ্বংস করে দিতে চাই। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের ইউরেনিয়াম অঞ্চলটির বাইরে সরিয়ে আনা প্রায় অসম্ভব। এতে প্রচুর জনবল ও ভারী অস্ত্রের প্রয়োজন। ইউরেনিয়াম অপসারণ করতে গেলে আকস্মিক বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঝুঁকিও রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে ইরানের সাথে আলোচনা করা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্য কোনো উপায় নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রায় 7 বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কেন হঠাৎ উত্তর কোরিয়া সফরে চীনা প্রেসিডেন্ট? বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করতেই কি এই কূটনৈতিক তৎপরতা, নাকি যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নতুন বার্তা দিতে চায় বেইজিং? মুর্শিদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা শি জিনপিং সম্প্রতি বেইজিংয়ে একে একে আতিথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এবার নিজে যাচ্ছেন আরেক পরাশক্তির রাষ্ট্র উত্তর কোরিয়ায়। প্রায় 7 বছর পর পিয়ংইয়ং সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের নতুন বার্তা হতে যাচ্ছে এই সফর। 8 জুন থেকে শুরু হওয়া দুই দেশের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন শি জিনপিং। 2019 সালের পর এটি তার প্রথম উত্তর কোরিয়া সফর। এমন সময় এই সফর হতে যাচ্ছে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে বেইজিং। চীনের জন্য উত্তর কোরিয়া শুধু প্রতিবেশী নয়, বরং গুরুত্বপূর্ণ বাফার রাষ্ট্র। উত্তর কোরিয়ায় অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে চীনের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থে। বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থান আরও শক্ত করতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় চীন। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মুখে থাকা কিম জং উনের জন্যও চীনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরকে ঘিরে আরেকটি বিষয়ও আলোচনায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে ভবিষ্যতে কোনো আলোচনা শুরু হলে সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যেতে পারে বেইজিংকে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন আবারও উত্তর কোরিয়া ইস্যুতে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দেওয়ার পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। একই সঙ্গে জাপান ও উত্তর কোরিয়াকেও কঠিন বার্তা দিতে যাচ্ছে এই সফর। এদিকে সফরের আগে উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি জোরদারের ঘোষণা দিয়েছে। কিম জং উন সম্প্রতি একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে পারমাণবিক শক্তি আরও দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ফলে নিরাপত্তা ও পারমাণবিক ইস্যুও শি কিম বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।
বিশ্লেষকদের মতে ট্রাম্প, পুতিন এবং কিম 3 ভিন্ন শক্তি কেন্দ্রের নেতার সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে চীন দেখাতে চায় বর্তমান বৈশ্বিক শক্তির ভারসাম্যে বেজিংকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তাই শি জিনপিং এর পিয়ংইয়ং সফর শুধু দুই দেশের সম্পর্কের জন্য নয়, বরং এশিয়া ও বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ সমীকরণের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সেরা সব ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রস্তুত মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রের স্বাগতিক শহরগুলো। মেক্সিকো সিটি রাস্তার ধারে বিখ্যাত ট্যাকো, ফিলাডেলফিয়ার চিজস্টেক কিংবা টরন্টোর স্পেশাল প্রোটিন ফুটবল প্রেমীদের স্বাগত জানাতে কোমর বেঁধে নেমেছেন নামি বাবুর্চি থেকে শুরু করে রোড সাইড স্টলের কর্মীরা। মাঠের উত্তেজনার পাশাপাশি বিশ্ববাসীকে স্বাদে মুগ্ধ করতে চলেছে তাদের এলাহি আয়োজন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বকাপ ফুটবলের খেলা হবে মাঠে, কিন্তু আসল উৎসব জমবে খাবার টেবিলে। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের স্বাগত জানাতে এখন থেকেই কোমর বেঁধে নেমেছে স্বাগতিক শহরগুলো। নিজেদের স্টেডিয়ামের পাশাপাশি স্থানীয় সেরা সব ঐতিহ্যবাহী খাবার দিয়ে বিশ্ববাসীকে চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত শহরগুলো। মেক্সিকো সিটির স্ট্রিট ফুড বা রাস্তার ধারের দোকানগুলোতে চলছে সাজ রব। সেখানকার শেফ ও দোকান মালিকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদেশি পর্যটকদের জন্য। আসল মেক্সিকান ট্যাকোর স্বাদ কেমন হয় ফুটবল প্রেমী ট্যুরিস্টদের সেটা জানাতে পারলেই যেন ফুলে ফেঁপে উঠবে তাদের ক্যাশ বাক্স। সামনে বিশ্বকাপ আসছে, আমরা আশা করছি অনেক কাস্টমার পাবো। আসলে কাস্টমার তো আসবেই, কারণ সবাই জানে ওয়ার্ল্ড কাপের জন্য বিদেশিরা আসেন। আমার ধারণা দেশি বিদেশি মিলিয়ে প্রচুর মানুষের ভিড় হবে। আমি অবশ্য নিশ্চিতভাবে জানি না কি হবে শেষ পর্যন্ত, তবে আশা করছি আমাদের অনেক বেচা বিক্রি হবে। আমেরিকার ফিলাডেলফিয়া শহরেও দেখা গেছে একই রকম ব্যস্ততা। সেখানে তৈরি হচ্ছে সিগনেচার আইটেম চিজ স্টেক স্যান্ডউইচ। রেস্তোরাঁগুলোর শেফরা ফুটবল প্রেমী পর্যটকদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছেন কিভাবে পেঁয়াজ ও চিজের নিখুঁত কম্বিনেশনে স্যান্ডউইচের অর্ডার দিতে হয়। শুধু বলতে হবে আপনি কেমন চিজ চান, হুইজ, আমেরিকান, প্রোভোলান নাকি কুপার শার্প। সাথে বলবেন পেঁয়াজ চান কি চান না, মানে উইথ নাকি উইদাউট। আপনি যদি পেঁয়াজ সহ আমেরিকান চিজ স্টেক চান বলবেন গিভ মি অ্যান আমেরিকান উইথ, আর পেঁয়াজ ছাড়া চাইলে বলবেন আমেরিকান উইদাউট। হুইচ উইথ নাকি হুইচ উইদাউট, ব্যাস এইটুকুই, একদম সহজ হিসাব। এর মধ্যে হাবিজাবি যোগ করার দরকার নেই, মাশরুম, ক্যাপসিকাম কিংবা টমেটো দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কানাডার টরেন্টো শহরে আবার রেডি হচ্ছে ভিন্নধর্মী খাবার। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি আর চিজের মেলবন্ধনে তৈরি দারুণ এক পুতিন নামের আইটেম। রেস্তোরাঁ মালিকেরা সদল বলে তৈরি হচ্ছেন ট্যুরিস্টদের ভিড় সামলাতে। বিশ্বকাপের জন্য টরন্টোতে প্রচুর মানুষ আসতে চলেছে। আমরা আমাদের পুরো টিম নিয়ে দারুণভাবে প্রস্তুতি সেরে ফেলেছি। আমাদের টিম যেন একসঙ্গে অনেক কাস্টমার সামলাতে পারে, সেটাই নিশ্চিত করা হচ্ছে। টরন্টোতে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্মোকি বারবিকিউ আর মিয়ামির ঐতিহ্যবাহী কিউবান স্যান্ডউইচ এবছরের ফিফা ফ্যানদের দেবে অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা, এমনটাই মনে করেন স্থানীয় রেস্তোরাঁ মালিকেরা। আপনি যদি আমাদের সংস্কৃতির আসল স্বাদ নিতে চান, তবে কিউবান স্যান্ডউইচ, কোকোতাস চপ আর ক্যাফেসিটো কফি হলো সেরা পছন্দ। এটি মুখে নেওয়া মানে হলো মাথায় পানামা হ্যাট পরে আর হাতে চুরুট নিয়ে ঘোরার মতো করে আমাদের সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করা। মিয়ামিতে আসলে কিউবান স্যান্ডউইচ এমন একটা জিনিস যা আপনাকে খেতেই হবে। আসন্ন বিশ্বকাপে শুধু ফুটবলাররাই নয়, মাঠের বাইরে নিজেদের সেরা জাদু দেখাতে পুরোপুরি প্রস্তুত 3 দেশের নামিদামি শেফ থেকে শুরু করে রোড সাইড ফুড স্টলের কর্মী ও ভোজন রসিকেরা। যুদ্ধ সংঘাতে জর্জরিত পৃথিবীতে খেলার মাঠ ছাড়িয়ে এভাবেই হয়তো ফিফা হয়ে ওঠে আনন্দের এক আন্তর্জাতিক উৎসব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। জরুরি ভিত্তিতে ওয়াশিংটন সফরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমেদ আল সাবা। এই সংকটের মুহূর্তে কুয়েতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি মার্কিন প্রশাসনের শতভাগ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রুবিও। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেওয়ার মূল্য এখন দিতে হচ্ছে কুয়েতকে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক।
মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ভূ রাজনীতিতে কোনো সুরক্ষাই যে চিরস্থায়ী নয় তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠছে বর্তমান কুয়েত। এক সময়ের ত্রাতা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এখন দেশটির সার্বভৌমত্ব এবং বেসামরিক অবকাঠামোর জন্য প্রধানতম নিরাপত্তা ঝুঁকি। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোয় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ৩ জুন কুয়েত ও বাহরাইনে হামলা চালায় ইরান। এর আগে রাতে হরমুজ প্রণালীর অত্যন্ত স্পর্শকাতর জলসীমায় অবস্থানরত একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন বিমান বাহিনী আকস্মিক হামলা চালায়, যার ফলে জাহাজটির প্রধান ইঞ্জিন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পরেই মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত গার্ড বাহিনীর একটি প্রধান যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই দুই উস্কানিমূলক হামলার জবাবে ইরান কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সাথে সংশ্লিষ্ট প্রধান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একটি ড্রোন সরাসরি কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনালে আঘাত করে। এতে টার্মিনালের ছাদ ধসে পড়ে এবং একটি বড় বিস্ফোরণ ঘটে। এর ফলে বিমানবন্দরের অভ্যন্তরীণ প্যাসেঞ্জার বিল্ডিং এবং রাডার সিস্টেমের মারাত্মক ক্ষতি হয়। হামলার পর বিমানবন্দরের একটি ফুয়েল ট্যাঙ্কারেও আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। হামলায় একজন নিহত ও প্রায় ৭০ জন আহত হন। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ওয়াশিংটন সফরে গিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররা জাবের। ৪ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। মার্কো রুবিও এই সংকটের মুহূর্তে কুয়েতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি মার্কিন প্রশাসনের শতভাগ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। কিন্তু মুখে নিরাপত্তার কথা বললেও বাস্তবে তা করতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। কুয়েতের মূল উদ্দেশ্য হল নিজের দেশকে সুরক্ষিত রাখা, কিন্তু যতদিন কুয়েতের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকবে ততদিন ইরান সেগুলোকে টার্গেট করতেই থাকবে। ফলে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়ার মূল্য এখন দিতে হচ্ছে কুয়েতকে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুয়াদ ইজাদির মতে ইরানি বাহিনী কোনো যৌক্তিক কারণ ছাড়া কুয়েত ও বাহরাইনে হামলা চালায়নি। সম্প্রতি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিবেশীদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে, আর সেসব দেশ তাদের ভূখণ্ড অপব্যবহারে যুক্তরাষ্ট্রকে থামাতে পারেনি। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভিডিওতে দেখা গেছে একটি মরু অঞ্চল থেকে মিসাইল ছোড়া হচ্ছে, ইরানের বিভিন্ন জায়গায় সেগুলো আঘাত হানছে। আর ওই মরুভূমি যুক্তরাষ্ট্রের আরিজোনা বা নেভাডার নয়, এটি ছিল কুয়েতের মরুভূমি। সাদ্দাম হোসেনের আগ্রাসন থেকে বাঁচতে ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করে কুয়েত, যার ভিত্তিতে মার্কিন বাহিনীকে ঘাঁটি তৈরির অনুমতি দিয়েছিল দেশটি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুরক্ষা কবচই এখন কুয়েতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ইরান দ্বন্দ্বে কোনো পক্ষ না হয়েও কেবল মার্কিন ঘাঁটির উপস্থিতির কারণে নিজের সার্বভৌমত্ব ও বেসামরিক অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলেছে কুয়েত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। অভাবের কারণে অন্যের বাসায় কাজ করতেন, মাসে আয় ছিল মাত্র ২৫০০ রুপি। সেই গৃহকর্মী এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। বাসন মাজা আর ঘর পরিষ্কারের কাজ থেকে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো কলিতা মাঝি এর আগেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তখন হারলেও পরাজয় ভুলে দ্বিতীয়বারই বাজিমাত করেছেন কলিতা। তার উত্থান এখন পুরো ভারতে আলোচনার বিষয়। অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন এই নারী? কলিতা মাঝির সংগ্রাম, রাজনীতি আর স্বপ্ন পূরণের গল্প নিয়ে থাকছে মুর্শিদ আলমের ডেস্ক রিপোর্ট। একসময়ের কাজের বুয়া এখন পশ্চিমবঙ্গের মন্ত্রী। বাংলাদেশি টাকায় মাসে মাত্র ৩,২০০ টাকা বেতনে অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সংসারের অভাবে নিয়মিত পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। জীবনের বড় একটি সময় কেটেছে মানুষের বাসাবাড়িতে বাসন মাজা, ঘর পরিষ্কার আর সংসার চালানোর সংগ্রামে। সেই নারী এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কলিতা মাঝির বাস্তব গল্প।
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাধারণ দরিদ্র পরিবারে জন্ম কলিতা মাঝির। আর্থিক সংকটে অল্প বয়সেই অন্যের বাড়িতে কাজে নামতে হয়। কলের মিস্ত্রি স্বামীর সীমিত আয়ে ছেলের পড়াশোনা ও সংসার চালানো কঠিন হওয়ায় গৃহকর্মীর কাজই ছিল পরিবারের ভরসা। জীবন সংগ্রামের এই কঠিন বাস্তবতার মধ্যেই মানুষের কাছাকাছি থেকে তাদের সুখ দুঃখ দেখেছেন কলিতা। সেখান থেকেই স্বামী ও পরিবারের সহযোগিতায় রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে রাজনৈতিক যাত্রা শুরু করে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করে ধীরে ধীরে দলের আস্থা অর্জন করেন কলিতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে আউশ গ্রাম আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হলেও জয় পাননি। প্রায় 12,000 ভোটে পরাজিত হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে আরও শক্তিশালী করেন নিজের অবস্থান। অবশেষে 2026 সালের নির্বাচনে একই আসন থেকে জয় ছিনিয়ে আনেন, আর সেই জয়ে বদলে দেয় তার জীবনের গল্প। মনোনয়ন জমা দেওয়ার আগের দিনও তিনি দুটি বাসায় গৃহকর্মীর কাজ করেছিলেন বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। রাজনীতির বড় মঞ্চে ওঠার আগ মুহূর্তেও তিনি ছিলেন একজন শ্রমজীবী নারী। গেল 1 জুন কলকাতার লোকভবনে রাজ্যপাল RN রভির উপস্থিতিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কলিতা মাঝি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে নতুন করে যুক্ত হওয়া 35 জনের একজন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলিতা মাঝির উত্থান দেখিয়ে দিয়েছে রাজনৈতিক শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সবসময় বড় পরিবার, বিপুল অর্থ বা প্রভাবশালী পরিচয়ের প্রয়োজন হয় না। মানুষের সঙ্গে সম্পর্ক, পরিশ্রম এবং দীর্ঘ সংগ্রামও একজন সাধারণ মানুষকে নেতৃত্বের আসনে পৌঁছে দিতে পারে। বুয়া থেকে মন্ত্রী হওয়া কলিতা মাঝির গল্প এখন পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনার বিষয়। অনেকের কাছে তিনি সংগ্রাম, অধ্যাবসায় ও স্বপ্ন পূরণের জীবন্ত উদাহরণ। তার এই যাত্রা নতুন করে মনে করিয়ে দিচ্ছে জীবনের শুরুটা নয়, শেষ পর্যন্ত কোথায় পৌঁছানো যায় সেটি সবচেয়ে বড় পরিচয়। মোরশেদ আলম, বাংলা ভিশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন যুদ্ধ না থামালে অস্তিত্ব রক্ষায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে পুতিন, বলেছেন আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে জেলেনস্কির চিঠির কপি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আলোচনায় বসার জন্য সুইজারল্যান্ড, তুরস্ক বা আরব বিশ্বের মতো কোনো নিরপেক্ষ দেশের নাম প্রস্তাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির এই চিঠির জবাবে মস্কো থেকে ইতিবাচক কিন্তু শর্ত সাপেক্ষ বার্তা এসেছে। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন স্পষ্ট জানিয়েছেন রাশিয়া আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কারেজে পুতিনের যে বৈঠক হয়েছিল সেই সমঝোতার ভিত্তিতে চুক্তি করতে চায় ক্রেমলিন। তবে অ্যাঙ্কারেজ সমঝোতার চুক্তির মূল শর্ত ছিল ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে, যা ইউক্রেন আগে থেকে প্রত্যাখ্যান করে এসেছে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।